আই হোপ রেকর্ডিং স্টার্ট হয়েছে। সো আমরা হচ্ছে আজকে যে জিনিস দিয়ে এখনের ডিসকাশন সেশন শুরু করতে যাচ্ছি ওটার নাম হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ। সো কোয়াড্রেটিক রেসিডিউ জিনিসটার আগে ডেফিনেশনটা বলি। সো ডেফিনেশনটা হচ্ছে বেসিক্যালি এটা কিভাবে বলা যায়, সাপোজ আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ একটা নাম্বার সাপোজ ধরলাম 5, ঠিক আছে। এখন একটা নাম্বার এক্স কে মানে এক্স কে হচ্ছে 5 এর মডে কোয়াড্রেটিক রেসিডিউ বলা হবে, মানে এমনিতে লিখি পুরোটা না তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স ইজ কল্ড কোয়াড্রেটিক রেসিডিউ, মানে আমি কোয়াড্রেটিক রেসিডিউকে সংক্ষেপে কিউআর লিখতেছি, কিউআর মডুলো 5 ইফ দেয়ার এক্সিস্টস, আচ্ছা এক্স না লিখে এ লিখি, মানে একে হচ্ছে আমরা মড 5 এ কোয়াড্রেটিক রেসিডিউ বলবো যদি এমন একটা এক্স এক্সিস্ট করে such that x square is congruent to a mod 5, ঠিক আছে। তো আমি এখানে 5 এর বদলে যদি আমি আমি 5 এর বদলে একটা ভ্যারিয়েবল দিতে পারি যে মানে মড n এর মধ্যে আমরা a, মানে এই জিনিস অ্যাকচুয়ালি এই কোয়াড্রেটিক রেসিডিউ শব্দটা থেকে বুঝেছে। কোয়াড্রেটিক মানে হচ্ছে স্কয়ার রিলেটেড সামথিং, আর রেসিডিউ মানে হচ্ছে রিমাইন্ডার রিলেটেড সামথিং, ঠিক আছে। সো মানে ডেফিনেশনটা কি বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া। অলরাইট। সো এখন তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস ডিফাইন করি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাস। সো এটা বেসিক্যালি ডিফাইন করা হয়েছে এভাবে, লাইক আমি হচ্ছে কিউ আর অফ এন, এটা দিয়ে বুঝে হচ্ছে এন এর কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাস, এন্ড ওই সেটটা হচ্ছে ডিনোট করা হচ্ছে এমন সব এক্স সাচ দ্যাট এ, সরি এমন সব এ যাতে হচ্ছে এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মডুলো এন, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের ডেফিনিশন। সো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তাহলে কিউআর অফ 5 এই সেটটা কি হবে, তো মানে এই সেটটা কি হবে সেটা কি তোমরা অ্যানসার করতে পারবা যে 1 আর 4 5 এর মেবি মডে কোয়াড্রেটিক 1 রেসিডিউ 4 গুলো কি কি? 0। হ্যাঁ 014। আচ্ছা ভাই একটু উপরে এই পাশের কার্লি ব্রেসটা অনেক দূরে দিয়ে তুলে নিব, হ্যাঁ একটু উপরে নিবেন, তুলতে পারি না, মানে বুঝতে পারছি কিন্তু তুলতে পারি না, একটু তুলে নিব লেখাটা। হ্যাঁ হ্যাঁ একটু ঠিক আছে। জুম আউট করি। হ্যাঁ মানে এখন অনলাইন ক্লাস হতো অনেক সুবিধা, একটা রেসিডিউ আর কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের ডেফিনিশন। আচ্ছা তো মানে এই ডেফিনিশন দুইটা কি তোমরা মানে ঠিকমতো গ্রাস্প করতে পারছো, লাইক এই ডেফিনিশন গুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে, মানে ডেফিনিশন গুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে ওটা একটু বলো আর কি। ভাইয়া আচ্ছা সো এখন এখন হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ রিলেটেড একটা অনেক সুন্দর থিওরাম আছে, যে থিওরামটা হচ্ছে আমাদের লাইক আমরা অনেক সময় এটা ইউজ করি। থিওরামটা হচ্ছে এমন যে যদি ইফ -1 is a quadratic residue modulo p, then p is congruent to 1 mod 4, যেখানে আচ্ছা p মানে হচ্ছে অড প্রাইম, মানে p যদি একটা অড প্রাইম হয় আর -1 যদি p এর মডে কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে হচ্ছে p is congruent to 1 mod 4 হওয়া লাগবে। সো এই থিওরামটা কি তোমরা কেউ আগে দেখছো যে এই থিওরামটা আগে? দেখি নাই। ও আচ্ছা, তো
হ্যাঁ মানে এটার প্রুফটা অনেক ইন্টারেস্টিং এন্ড এটা হচ্ছে অনেক সময় অনেক অনেক হেল্পফুল হয়, অনেক কাজে লাগে। সো এটার প্রুফ করা নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে? ওটা কি -1 ইজ কোয়াড্রিক রেসিডিউ মড পি হবে? হ্যাঁ 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 -1 এটা মানে শুধু ওয়ান তো অতটাও স্পেশাল না, শুধু ওয়ান তো লাইক সব সব নাম্বারের জন্যই হচ্ছে ওটা একটা কোয়াড্রেটিক রেসিডিউ, বাট -1 কিন্তু সবসময় কোয়াড্রেটিক রেসিডিউ হয় না। সাপোজ ধরো একটা একটা অড প্রাইম চিন্তা করো, সাপোজ ধরো 7 এর কোয়াড্রেটিক রেসিডিউ গুলোর মধ্যে কিন্তু -1 নাই। বাট আমি যদি বলি যে 5 অথবা হচ্ছে না 9 তো না, মানে 5 তারপর হচ্ছে 17 এগুলোর জন্য হচ্ছে -1 একটা কোয়াড্রেটিক রেসিডিউ হয়। মানে মানে ফর এক্সাম্পল 5 এর জন্য কোয়াড্রেটিক রেসিডিউ গুলা কি, মানে এটা হচ্ছে ওই 0 1 4 না, এখন 4 মানে তো হচ্ছে 5 এর জন্য -1। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে এই থিওরেমটা অ্যাকচুয়ালি ট্রু। মানে ভাইয়া যদি -1 হচ্ছে -1 এর মড পি হয় সো তাহলে এটা প্রুফ, এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? ফার্মার সত্যি হলে সবসময় হবে, তাই তো? প্রশ্নটা বুঝি নেই। মানে এই মানে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি যে মানে ইফ -1 ইজ কোয়াড্রিক রেসিডিউ মড পি তাহলে পি সবসময় অড প্রাইম হবে, এটা নাকি? এটা প্রমাণ করতে না না, চাচ্ছি। পি পি অড প্রাইম সেটা আমাদেরকে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গিভেন। তো এটা আমাদেরকে গিভেন দেওয়া আছে যে পি একটা অড প্রাইম, আর দেওয়া আছে হচ্ছে -1 একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড পি। আমাদের প্রুফ করা লাগবে এই জিনিসটা, পি ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod 4। ভাইয়া এটা হচ্ছে সো p equal to 1 or 2, মানে মানে 1 বাদ দিয়ে আমরা 2 3 এরকম 3 ধরে তারপর হচ্ছে mod 4 দেখাবো, পরে p equal to 4k plus 3, পরে ফার্মার লিটল মানে ওই থিওরেম ইউজ করে দেখাবো, একটা কন্ট্রাডিকশন আসবে, এইভাবে প্রমাণ করা যায় না? এক্স্যাক্টলি, হ্যাঁ ওভাবে অ্যাকচুয়ালি এটা প্রুফ করে। সো আমরা হচ্ছে মানে একটা অড প্রাইম যদি কনগ্রুয়েন্ট টু 1 mod 4 না হয়, সো আমরা ধরে নিচ্ছি, আমরা কন্ট্রাডিকশন ধরে নিচ্ছি এটা ট্রু না। তো একটা অড প্রাইম যদি কনগ্রুয়েন্ট টু 1 mod 4 না হয়, তাহলে ওই অড প্রাইমটা হওয়া লাগবে কি p is congruent to -1 mod 4, অর মানে p equals 4k -1। ঠিক আছে, এটা কি বুঝে গেছে যে এটা না হলে যে এটা হওয়া লাগবে? হ্যাঁ Assume for the sake of contradiction. সো আমরা কন্ট্রাডিকশন ধরে নিচ্ছি যে এটা হয়, ঠিক আছে। তো এখন আমাদেরকে দেওয়া আছে কি -1 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মড পি। বুঝি নেই। আচ্ছা, সো যেহেতু দেওয়া আছে যে -1 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ মড পি, তো তার মানে আমরা বলতে পারি যে এমন একটা এক্স এক্সিস্ট করে, দেয়ার এক্সিস্ট সাম এক্স সাচ দ্যাট x square is congruent to -1 mod p. p -1 is এখানে দেখো, এখানে p -1 মানে কি, এখানে p -1 বলছো মানে তুমি ঠিক হচ্ছে ছিল। বেসিক্যালি x টু দি। এই ইন্টারেস্টিং গেমে একটা ইন্টারেস্টিং কার্ড পাইনি। আচ্ছা তোমরা কি গেম খেলতেছো? ভাই কাছে আমার কাছে সবচেয়ে আজারে কার্ড না আসছে। ভাই আমাদের তো আমার তো দেখতে চাচ্ছি হচ্ছে যে গ্লোবাল কন্টেস্ট চলতেছে, আমি কন্টেস্ট দিতে ক্লাস করতেছি। আচ্ছা তোমরা যারা গেম খেলছো তোমাদের গেমের সাউন্ড হচ্ছে এখানে শোনা যাচ্ছে। আমি আমি স্কোর লাইন পাশে খোলা রাখছি, দেখতেছি না। ডায়ান মিউট কর। আচ্ছা যাই হোক, আমরা আমাদের হ্যাঁ মারাত্মক জিনিস আছে কিন্তু। হ্যাঁ আপনি মিউট করে দেন সবাইকে। ডায়ান তোর মারাত্মক অবস্থা হচ্ছে। 9:30 স্টার্ট হওয়ার কথা, এখন আচ্ছা আমি যে তাহাজিবকে কোহোস্ট বানাইলাম, আমি ওর এখন থেকে দায়িত্ব হচ্ছে কেউ যদি মানে মানে কারো যদি মাইক অন থাকে এন্ড ও যদি কোনো মানে ভালো কথা না না বলে, তাহলে হচ্ছে ওকে মিউট করে দেওয়া। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজে ফিরে যাই। So
p minus 1 মানে হচ্ছে বেসিক্যালি 4 টু দি পাওয়ার 2k minus 1। এখন আমরা একটু দেখলাম কি x স্কয়ার ইজ ইকুয়াল টু -1 mod p, এই দুইটা কম্বাইন করে আমরা লিখতে পারি যে মানে আমি এই -1 এখানে বসে দিলে আসে হচ্ছে লাইক -1 টু দি পাওয়ার 2k minus 1 ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod p। এখন এটা একটা অড নাম্বার, একটা -1 কে অড পাওয়ার দিলে ওটা হচ্ছে -1 এর থেকে, তার মানে হচ্ছে -1 কনগ্রুয়েন্ট টু 1, which is impossible কারণ হচ্ছে যেহেতু p একটা অড প্রাইম, সো ইম্পসিবল। মানে এই কুইক প্রুফটা কি বুঝে গেছে? ভাই একটু রাখেন, 1 মিনিট দেখবো। x টু দি পাওয়ার p minus 1 congruent to 1 এটা করতে পারেন? এটা হচ্ছে ফার্মাস লিটল থিওরেম থেকে। এমনিতেও তো কোনো পূর্ণবর্গ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে পাশে 0 অথবা 1 আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সো এটা আমরা প্রুফ করলাম। So, এখন নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে, তো এখন একটা ন্যাচারাল প্রশ্ন আসতে পারে যে আমরা তো প্রুফ করলাম যে -1 একটা কোয়াড্রেটিক রেসিডিউ হলে ওই প্রাইমটা লাইক কনগ্রুয়েন্ট টু 1 mod 4 হওয়া লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে উল্টাটাও কি ট্রু? মানে হচ্ছে যদি ইফ p congruent to 1 mod 4 is a prime, then -1 is a quadratic residue modulo p। মানে বেসিক্যালি এটা যেটা বলছে সেটা হচ্ছে উল্টাটাও ট্রু, মানে হচ্ছে যে কোনো 1 mod 4 প্রাইমের জন্যই আমরা হচ্ছে ওটার কোয়াড্রেটিক রেসিডিউ -1 পাবোই। সো এটার প্রুফটা হচ্ছে একটু কনস্ট্রাকটিভ প্রুফ, মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা উইলসনস থিওরেম থেকে আমরা পুরো জিনিসটা কনস্ট্রাক্ট করি। সো এটার প্রুফটা আমি এখন দেখাচ্ছি না, এর জন্য আমি বলবো হচ্ছে সি লেকচার নোট। মানে হচ্ছে যে এই কোয়াড্রেটিক রেসিডিউ লেকচার নোট যেটা হচ্ছে আগের ক্লাসে পড়তে হয়েছিল, ওটাতে প্রুফ দেখে নিবা। আর প্রুফ দেখে বুঝতে সমস্যা হলো হচ্ছে আমাকে ডিসকর্ডে জানালেই চলবে, ঠিক আছে? তো এখন মানে কোয়াড্রেটিক রেসিডিউ থেকে আসলে মানে স্পেশালি কোয়াড্রেটিক রেসিডিউ থেকে আসলে লাইক ওভাবে করে বলার তেমন কিছু নাই। মানে একটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে লেজেন্ডারি সিম্বল। সো ওই লেজেন্ডারি সিম্বলটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? আচ্ছা তোমাদের মধ্যে মানে কয়জন হচ্ছে মানে এই আমি যে আমার নোটটা হচ্ছে নোট থেকে কোয়াড্রেটিক রেসিডিউ পার্টটা পড়ছো? পড়ে ফেলছি ভাই, সকালেই পড়ছি। বাহ, আচ্ছা ওখানে একটা টাইপো ছিল, আমি হচ্ছে ওই টাইপোটা মানে সংশোধন করে আজকে হচ্ছে ক্লাসরুমে পুরো জিনিসটা দিয়ে দিব। সো আচ্ছা তোমরা যারা পড়ছো ওরা নিশ্চয়ই জানো যে লেজেন্ডারি সিম্বল কিভাবে ডিফাইন করা হয়। সো এখানে n হচ্ছে একটা ইন্টিজার আর p হচ্ছে একটা প্রাইম নাম্বার। সো এটার ডেফিনেশন হচ্ছে এই জিনিসটার ভ্যালু 0 হবে যদি p ডিভাইডস n, এই জিনিসটার ভ্যালু 1 হবে যদি n একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড p হয়, আর -1 হবে যদি n একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড p না হয়, ঠিক আছে? এই ডেফিনেশনটা কি বুঝা গেছে? সো এভাবে করে হচ্ছে আমরা এই সিম্বলটা ডিফাইন করি আর কি। শোনা যায় নাই? না কিরকম একটা হচ্ছে মানে একটা মেকানিক্যাল নয়েজ বুঝিয়ে দিতে আসছে, বলছি। কিন্তু কথা ডেফিনিশনটা একবার বোঝায় দেন। ডেফিনিশনটা okay. বুঝিয়ে দিতে বলবো। হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, সরি। হ্যালো, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পেরেছি কথাটা। হ্যাঁ, definition ভাই ভাই মিউট করে দাও ভাই, কান লাগছে। অলরাইট, মানে ডেফিনেশনটা বুঝে মানে হচ্ছে আমরা হচ্ছে এইভাবে করে যে এই জিনিসটা ডিফাইন করতেছি, এন্ড এটার ভ্যালু হচ্ছে 0 হবে যদি p n কে ডিভাইড করে, তার
আচ্ছা, সো আমি আরেকবার ডেফিনিশন বুঝাই দিই। মানে এটার ভ্যালু 0 হবে যদি p n কে ডিভাইড করে, এটার ভ্যালু 1 হবে যদি হচ্ছে n একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড p হয়, এটার ভ্যালু -1 হবে যদি হচ্ছে n একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড p না হয়। সো এভাবে করে হচ্ছে এই জিনিসটা ডিফাইন করা। এন্ড এটা থেকে হচ্ছে একটা অনেক সুন্দর থিওরেম আছে। সো ওই থিওরেমটা হচ্ছে এমন যে n টু দি পাওয়ার না a to the power p minus 1 by 2 is congruent to ap mod p. সো এই মানে এই ডেফিনেশনটার থিওরেমটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর লেজেন্ডের সিম্বলটা আরেকবার বোঝাবেন? ও, সিম্বলটা খুবই সিম্পল যে যদি যদি p যদি n কে ডিভাইড করে তাহলে 0, যদি যদি n যদি একটা কোয়াড্রেটিক রেসিডিউ মড p হয় তাহলে 1, আর কোয়াড্রেটিক রেসিডিউ না হলে -1। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে গেলে সাপোজ ধরো 5 5 এই জিনিসটা হচ্ছে 0, ভাই এন তারপর কে হচ্ছে কি 1 পি এর 5 চেয়ে ছোট হচ্ছে বা বড় এরকম কোনো 1। শর্ত আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না কথা। এটা তার মানে কোনো ফ্র্যাকশন না, এটা হচ্ছে সিম্বল। আচ্ছা ভাই, এন যে পি এর চেয়ে বড় হবে বা ছোট হবে এরকম কি কোনো শর্ত আছে নাকি? না, বড় ছোট তো হওয়া না, লাগবে না। মানে বড় ছোট হল মানে ছোট হলে তো ভালোই, আর বড় হলেও তো ওটা আমরা যেহেতু মড নিয়ে কাজ করতেছি ওটাকে তো আমরা লাইক ছোট বানায় দিতেই পারবো। আর এটা কিন্তু ফ্র্যাকশন না, এটা হচ্ছে মানে এভাবে করে এই সিম্বল ডিফাইন করা হয়েছে। মানে এটা নরমাল ফ্র্যাকশনের মতো কাজ করে না। এগুলা কি ভাই আপনার নোটে দেওয়া থাকবে? সলিউশন লেখার সময় কি এগুলো ডিফাইন করে মানে লিখে দিতে হবে নাকি এমনি লিখতে থাকলেই হবে? মানে এটা হচ্ছে লিখে দিলে বেটার। আচ্ছা, মানে তোমরা কি চাও আমি এখন এই থিওরেমটার প্রুফ দেখাই, নাকি ওটা তোমরা হচ্ছে লাইক নোট থেকে পড়ে বুঝে নিতে পারবা? দেখান ভাই। নোট থেকে পড়ে বুঝবো। ঠিক আছে। আচ্ছা, নোটে কি আমি হচ্ছে লাইক ভালোভাবে লিখছি? হ্যাঁ, আই থিংক ভালোভাবে লিখছি। তাহলে নোট থেকে পড়ে বুঝে নিলেই চলবে। সো এটা হচ্ছে থিওরেমটা প্রুফ পড়ে নিবা। এন্ড এখন মানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন হচ্ছে জিনিসগুলো এইভাবে ডিফাইন করলাম। সো মানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো এমন ভাবে ডিফাইন করতে পারতাম যে লাইক সবগুলো কোয়াড্রেটিক রেসিডিউর জন্য 1 আর কোয়াড্রেটিক নন রেসিডিউর জন্য -1 এভাবে করে ডিফাইন করতে পারতাম। এখন এই 0 তো সবসময় একটা কোয়াড্রেটিক রেসিডিউ, সো এটাকে আলাদা করে লাইক বলার তো কোনো মানে হয় না। সো ওইটা অ্যাকচুয়ালি বলা হয়েছে এই থিওরেমটাকে ট্রু বানানোর জন্য। ঠিক আছে, এন্ড এই সিম্বলটা লেখার হচ্ছে অনেকগুলো সুবিধা আছে। সো এটা থেকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর লেমা পাই। একটা ইউজফুল লেমা হচ্ছে এটা যে সো এই লেমাটা বেসিক্যালি যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যদি আম, আমরা যদি দুইটা কোয়াড্রেটিক রেসিডিউর মানে মানে দুইটা কোয়াড্রেটিক রেসিডিউ যদি গুণ করি, গুণফলটাও একটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। দুইটা নন কোয়াড্রেটিক রেসিডিউ গুণ করলে গুণফলটা একটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। কি বলে এটা আরেকবার? বুঝি নাই ভাই। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে সো সাপোজ ধরো আমরা বের করতে চাচ্ছি যে যে আমরা চাচ্ছি যে দেখতে যে এ বি জিনিসটা কি কোয়াড্রেটিক রেসিডিউ নাকি কোয়াড্রেটিক রেসিডিউ না। এখন যদি হচ্ছে ইফ কোয়াড্রেটিক রেসিডিউ দেন এ বি ইজ অলসো কোয়াড্রেটিক রেসিডিউ, আর যদি ইফ বোথ আর নট কোয়াড্রেটিক রেসিডিউ তাহলেও হচ্ছে এ বি কোয়াড্রেটিক রেসিডিউ হবে। কিন্তু যদি এ আর বি এর মধ্যে একটা কোয়াড্রেটিক রেসিডিউ আর অন্যটা কোয়াড্রেটিক রেসিডিউ না হয় তখন হচ্ছে ওদের প্রোডাক্টটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে না। এই লেমাটা বেসিক্যালি ওটাই বলছে।
মানে এটা কি বুঝা গেছে? হ্যাঁ বুঝি, মানে দুইটা -1 হইলে অথবা দুটোটা +1 হইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে ওয়েট, তারপর মানে এটা হচ্ছে এই লেমাটার সেকেন্ড পার্ট, যে আমরা চাইলে -1p এই জিনিসটার একটা সুন্দর ফর্মুলা বের করতে পারি। এটা একটা সুন্দর ফর্মুলা আছে, বাট আমি হচ্ছে ওই ফর্মুলাটা আনফরচুনেটলি ভুলে গেছি। সো ওই ফর্মুলাটা বেসিক্যালি যেটা বলে সেটা হচ্ছে, মানে ওই ফর্মুলা থেকে ডিরেক্টলি বলে ফেলা যায় যে যদি হচ্ছে p যদি 4k + 1 টাইপের হয় তাহলে হচ্ছে -1 একটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। যদি p যদি 4k - 1 টাইপের হয় তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ হবে না। এটা হচ্ছে এটা একটা ফর্মুলা, সেটা আমাকে একজনকে মনে করে দিও, তো আমি হচ্ছে এটা ডিসকর্ডে লিখে দিব। So, আমি এক্সট্রিমলি সরি, আমি এই ফর্মুলা ভুলে গেছি বলে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ইয়ে সেটা হচ্ছে 2 কখন কোয়াড্রেটিক রেসিডিউ হবে ওটার একটা ইয়ে আছে, সেটা বেসিক্যালি হচ্ছে এটা -1 টু দি পাওয়ার p স্কয়ার - 1/8। সো এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। আর থার্ড একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে এটা। um হচ্ছে লাইক এই জুম আউট হয় না কেন? আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক্যালি এই লেজেন্ডারি সিম্বলের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো আর কি। এগুলা হ্যাঁ, শোনা যায় না? শোনা যাচ্ছিল না একটু আগে, প্রায় কেটে ও, কেটে যাচ্ছে। এখন কি? ও আচ্ছা, এখানে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, ওই কারণে একটু ঝামেলা দেখা দিচ্ছে হয়তো। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করব হচ্ছে লাইক আমি যা বলবো ওগুলো হচ্ছে লিখে দিতে, যাতে হচ্ছে তোমরা লেখা দেখে অ্যাটলিস্ট জিনিসগুলো ঠিকমতো বুঝতে পারবে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কোয়াড্রেটিক রেসিডিউর প্রপার্টি। সো ভাইয়া আছেন? আচ্ছা, আমি হচ্ছে বের হয়ে আবার ঢুকছি, এখন কি আমাকে বেটার শোনা যায়? জি ভাইয়া। হুম, আচ্ছা, এই প্রপার্টি গুলো হচ্ছে আমি তোমাদের জন্য প্রুফ করতে দিছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আই থিংক এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা হচ্ছে লাইক কোয়াড্রেটিক রেসিডিউ নিয়ে এই ছোট্ট জিনিসটাই বলার ছিল। এখন আমরা লাইক কোয়াড্রেটিক রেসিডিউর প্রপার্টি গুলো ইউজ করে কিভাবে ডায়োফিন্টান ইকুয়েশন সলভ করব ওই পার্টটাতে যাব। সো সাপোজ ধরো তোমাকে বললো যে মানে এটা এটা একটা এক্সাম্পল দিয়ে কিভাবে বোঝানো যায়। আচ্ছা, সো মানে এখন এই প্রপার্টি গুলো তোমরা একটা ডায়োফিনান ইকুয়েশনে কিভাবে কাজে লাগাবে? সো সাপোজ হচ্ছে তোমাকে একটা ডায়োফিনান ইকুয়েশন দেওয়া আছে যেখানে স্কয়ার নিয়ে কাজ করতে হবে। সো এই যে স্কয়ার নিয়ে কাজ করতে হলে এখানে সব মানে তুমি যদি আওপসে বিভিন্ন প্রুফ টুফ পড়ো বা হচ্ছে বিভিন্ন বইতে প্রুফ টুফ পড়ো, তাহলে ওখানে দেখতে পারবা যে ওরা হচ্ছে একটা স্পেসিফিক নাম্বারের মড নেয়। মানে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো একটা ইকুয়েশন, যে প্রবলেমটি একটু পর দেখাবো, সেটা হচ্ছে সাপোজ 2d - 1 = x²। সো এটা হচ্ছে একটা ইকুয়েশন। সো এখানে এই পাঁচটা হচ্ছে একটা স্কয়ার নাম্বার। সো স্কয়ার থাকলে হচ্ছে একটা স্পেসিফিক নাম্বারের মড নেয়, তারপর হচ্ছে প্রবলেমটা আপনি সলভ হয়ে যায়। মানে তখন মনে হয় যে আচ্ছা
এরা তো আকাশ থেকে আনছে এই মড গুলা। অ্যাকচুয়ালি ব্যাপারটা অতটা ট্রু না। সো যখন আমাদের স্কোয়ার থাকবে তখন হচ্ছে আমরা একটা নাম্বারের মড নিব, এন্ড ওই নাম্বারটা হচ্ছে যদি প্রাইম হয় তাহলে ওই নাম্বারটা হচ্ছে সবচেয়ে ব্যাড। সো তোমরা কি জানো যে প্রাইম হলে কেন স্কোয়ার হলে মড নেওয়াটা সবচেয়ে ব্যাড? কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাস কোয়াড্রেটিক রেসিডিউ p-1/2 টা p-1 হ্যাঁ এক্স্যাক্টলি। অর্ধেকটার কাছে আছে, অনেকগুলো আর কি। সো মানে আমরা যখন এরকম মড নিও তখন আমরা আমাদের মানে আমরা চাইবো যে যাতে হচ্ছে আমাদের কেস কম থাকে আর কি। যদি আমাদের যদি 1000টা কেস থাকে, 1000টা কেস নিয়ে ট্রাই করা তো আর পসিবল না। তো আর হচ্ছে পি সবচেয়ে বাজে কারণ হচ্ছে লাইক একটা প্রাইমের জন্য ওটার কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের সাইজ হয় হচ্ছে অলমোস্ট p-1/2 + 1। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি কোনো ইমপ্রুভমেন্টই পাচ্ছি না। সো এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বাজে। কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা সেভার আছে, যে একটা স্পেসিফিক মড আছে যারা হচ্ছে আমাদেরকে সেভ করে। সো ওই স্পেসিফিক মডটা হচ্ছে 2 এর পাওয়ার। সো 2 এর পাওয়ার আমাদের কিভাবে সেভ করে সেটা হচ্ছে লাইক 2 এর পাওয়ারের জন্য কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের সাইজটা হয় হচ্ছে 2 এর পাওয়ার বাই 6 + 1। সো খেয়াল করে দেখো এটা হচ্ছে এটার চেয়ে প্রায় 3 গুণ বেটার এটা। কারণ এখানে হচ্ছে আমাদের এই যে p/2 নিয়ে কাজ করা লাগছে, কিন্তু এখানে আমাদের জাস্ট 2^6 টার কেস নিয়ে কাজ করলে হচ্ছে। সো এখানে আমাদের কেস সংখ্যা অনেক কম। সো এখান থেকে যে টেক অ্যাওয়েটা আছে ওটা হচ্ছে লাইক whenever square take mod 2^n। সো আমরা হচ্ছে স্টার্ট করব 4 থেকে 4, 8, 16 থেকে স্টার্ট করব, এন্ড হোপফুলি 4, 8, 16 এর মধ্যে কোন একটা দিয়ে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা ভাইয়া হচ্ছে আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ আরেকবার বলতেছি। সো মানে আমরা যদি আমাদের যদি কোনো একটা স্কোয়ার নিয়ে ডিল করতে হয় and তখন যদি আমি একটা প্রাইমের জন্য মড নিই, ওটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া না। কারণ হচ্ছে একটা প্রাইমের কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের সাইজ হচ্ছে p-1/2 + 1 টা। সো যে সাইজটা অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো মানে ইমপ্রুভমেন্ট দিচ্ছে না, আমাদের লাইক অনেকগুলো কেস নিয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা যদি হচ্ছে 2^n এর মড নিই, আমাদের হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ ক্লাসের সাইজটা ছোট হয়ে যায়। তো ওই জন্য হচ্ছে আমরা লাইক একটা কম সংখ্যক কেস নিয়ে কাজ করলেই হয়। সো যখনই আমরা স্কোয়ার দেখবো আমরা হচ্ছে 2^n এর মড নিয়ে ট্রাই করব। ঠিক আছে, সো এখন মানে এই আইডিয়াটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে বুঝা যাবে যদি আমরা একটা প্রবলেম করি। সো প্রবলেমটা হচ্ছে এমন যে মানে ডি একটা নাম্বার যেটা হচ্ছে 2, 5, 13 এর মধ্যে পড়ে না। আমি হচ্ছে একটা সেট নিলাম, সাপোজ ধরো এস সেটটাতে হচ্ছে আছে হচ্ছে 2, 5, 13 আর হচ্ছে ডি। ঠিক আছে, সো এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট there exists AB in S such that AB - 1 is not a perfect square। মানে প্রশ্নটা কি বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া। মানে হচ্ছে আচ্ছা এ আর বি হচ্ছে আলাদা হওয়া লাগবে, অবশ্য আলাদা না হলেও সমস্যা নেই। না আলাদা না হলে সমস্যা আছে। হ্যাঁ ভুল বলছি, না আলাদা না হলে সবসময় এটা পারফেক্ট স্কোয়ার হবে না। সো মানে বেসিক্যালি আমাদেরকে বলছে যে এই যে এস সেট থেকে এমন দুইটা এলিমেন্ট আমরা চুজ করতে পারবোই যাতে হচ্ছে এই যে ওই দুইটা এলিমেন্টের প্রোডাক্ট -1 একটা পারফেক্ট স্কোয়ার হয়। সো এটা মানে তোমরা কি বুঝতে পারছো যে এই প্রবলেমটা কেন একটা ডায়োফিনান ইকুয়েশন প্রবলেম? আমাদের দেখাতে হবে যে এইটার কোনো সলিউশন নেই আর কি। হ্যাঁ, সো এখানে খেয়াল করে দেখো, আমি যদি হচ্ছে 2 আর 5 নিই তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 9, যেটা একটা স্কোয়ার। যদি আমি 13 আর 5 নিই তখন হচ্ছে 5, 13, 65 থেকে 1 বাদ গেলে 64, ওটা একটা পারফেক্ট স্কোয়ার হয়। আমি যদি 2 আর 13 নিই তাহলে হচ্ছে AB - 1 একটা পারফেক্ট স্কোয়ার হয়। তো তার মানে হচ্ছে আমাদের এখন দেখানো লাগবে যে মানে 2D - 1 = x²
5d minus 1 equals to y square, 13d minus 1 equals to z square. এই তিনটি ইকুয়েশনকে স্যাটিসফাই করে এমন কোনো ডি নাই। এটা কিন্তু আমাদের বেসিক্যালি দেখানো লাগবে। এটা কি বুঝতে পারছো? তিনটার যে কোনো একটাকে স্যাটিসফাই করলেই হবে না? না মানে হচ্ছে না, আমাদের তো লাগবে যে হচ্ছে এই যে ab minus 1 is not a perfect square, সো তার মানে হচ্ছে আমাদের লাগবে যে হচ্ছে এই তিনটার একটাকেও স্যাটিসফাই করবে না। হ্যাঁ, ওয়েট না ভুল বলছি সরি। মানে যে কোনো হচ্ছে একটাই করবে না। হ্যাঁ মানে হচ্ছে এই তিনটাকেই স্যাটিসফাই করবে এমন কোনো নাই, এমন কোনো ডি এক্সিস্ট করে না। মানে যে মানে একটা বা দুইটাকে স্যাটিসফাই সমস্যা নেই, হচ্ছে এই তিনটাকেই স্যাটিসফাই করে এমন কোনো ডি এক্সিস্ট করে প্রুফ করতে হবে। একটাকে স্যাটিসফাই show করলে that- সমস্যা নেই কেন? তাহলে তো মানে যদি একটাকে স্যাটিসফাই করে আর দুইটাকে স্যাটিসফাই না করে, তখন তো হচ্ছে ওই দুইটার যে কোনো একটা নিলে হচ্ছে আমরা এই ও। কন্ডিশনটা পেয়ে যাচ্ছি। ও হ্যাঁ, তাই তো। মানে আমাদের দেখানো লাগবে যে এমন কোনো ডি এক্সিস্ট করে না such that all three are true। মানে এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা কি করবো? আমরা হচ্ছে আবারও সব সময়ের মতো ধরে নিব যে এরকম ডি এক্সিস্ট করে, assume for the sake of contradiction there exists such d। So, এখন তার মানে হচ্ছে আমাদের অফকোর্স কোন একটা জিনিস 2 এর পাওয়ারের মড নিব, রাইট? সো আমরা হচ্ছে ফার্স্টে 4 এর মড নিব, তারপর ওটার দিয়ে কাজ না হলে 8 এর মড নিব, ওটা দিয়ে কাজ না হলে 16 এর মড নিব, ঠিক আছে? সো মানে আমরা যদি 4 এর মড নিই তাহলে কি এইখানে আমাদের কোনো লাভ হচ্ছে এই জায়গায়? মানে আমার প্রশ্ন বুঝতে পারছো? মানে ভাইয়া আছেন? মানে হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছিল না? কথা বোঝা যায় না। আহ আম, 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 কি করা যায় তাহলে? কথা শোনা আচ্ছা, যাচ্ছে, লাইভ দিচ্ছে। 15 সেকেন্ডের বেশি সময়, মানে যদি হ্যাঁ ওটাই বলছি, মানে যদি 15 সেকেন্ডের বেশি সময় ধরে শোনা না যায়, তখন হচ্ছে এখানে চ্যাটে হচ্ছে লাইক সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে একটা মেসেজ দিও যে ভাইয়া কথা শোনা যায় না। মানে সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লিখলে হচ্ছে এটা দেখা যাবে, ঠিক আছে? ওকে। সো ফার্স্ট হচ্ছে আমরা লাইক মড 4 নিয়ে ট্রাই করে দেখি। এখন লাইক মড 4 এর কোয়াড্রেটিক রেসিডিউ গুলা কি কি আমাকে একজনকে একটু বলো তো। 0 আর 1। হ্যাঁ 0 আর 1 প্রিসাইজলি। সো তার মানে হচ্ছে আমরা যদি এই যে ফার্স্ট ইকুয়েশনটা নিয়ে দেখি, তার মানে হচ্ছে বেসিক্যালি এই যে 2d - 1 mod 4, এটা হচ্ছে বেসিক্যালি 0 আর 1 এর মধ্যে আছে। তো আমি আজকে শুরুতে হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে কিভাবে মানে লিনিয়ার কনকারেন্স সলভ করা লাগবে, ওটা বেসিক্যালি এই প্রবলেমের জন্য লাগবে। সো 2d - 1 যদি হচ্ছে 0 mod 4 হয়, তাহলে কি হয়? তখন হচ্ছে 2d congruent to 1 mod 4,
যেটা বেসিক্যালি পসিবল না, তার মানে হচ্ছে এটা হইতে পারে না। তার মানে আমাদের হওয়া লাগবে যে 2d - 1 is congruent to 1 mod 4, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে 2d congruent to 2, তার মানে অ্যাকচুয়ালি d congruent to 1 mod 2। So, এটা থেকে একটা জিনিস পাইলাম। এখানে আবার সবগুলো ট্রাই করে দেখা লাগবে, এটা অনেক প্যারা। আচ্ছা আমি হচ্ছে সবগুলো করে দিচ্ছি না, মানে এটা তোমরা নিজেরা d is congruent to ট্রাই 1 দাইস। mod 4 হবে। না আমি হচ্ছে দুই দুই দিয়ে ভাগ দিছি, তো দুই দিয়ে ভাগ দিলে দুই তো হচ্ছে 4 এর সাথে কনগ্রুয়েন্ট, মানে কোপ্রাইম না, কারণ সব mod তিনটাকে 4 ভাগ হবে দেওয়া না, লাগছে। মানে mod 2 লিখছেন। 2 আর মানে 4 কোপ্রাইম না। মানে সবসময় তো আর আমরা ভাগ দিতে পারি না, আমরা তো ভাগ দিতে পারি তখনই যখন হচ্ছে লাইক জিসিডি 1 হয়, এন্ড জিসিডি যদি 1 না হয় তখন হচ্ছে ভাগ দিলে সবগুলোকে ভাগ দেওয়া লাগে। আচ্ছা আমি হচ্ছে সবগুলো করে দিচ্ছি না, বাট তোমরা নিজেরা ট্রাই করে দেখবা যে যে মড 4 এ কোনো কাজ হয় না, আর মড 8 এও কোনো কাজ হয় না। তো তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে তাহলে মড 16 ট্রাই করবো। তো আহ, মানে তোমরা আইডিয়াটা বুঝতে পারছো, এটা তোমাদের, এটা তোমরা নিজেরা ট্রাই করে বাকিগুলো সলভ মানে এটা করে ফেলতে পারবা। সো মানে আমাকে বিশ্বাস করে না যে মড 16 দিলে হচ্ছে কাজ হয়, এন্ড মড 16 হচ্ছে এই প্রবলেম তোমরা নিজেরা সলভ করে ফেলতে পারবা। মানে আমি বাকিটা আর করে দিলাম না। আমি আজকে মানে অনেক অলসের মতো কাজ করতেছি, মানে সবকিছু দেখাই দিচ্ছে না। আচ্ছা এই প্রুফটা কি বুঝা গেছে? মানে এই প্রুফটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না, করার পর বুঝবো। হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা আমি হচ্ছে এই এই প্রুফটা প্লাস হচ্ছে এই প্রুফের ইনটুইশনটা, ওটা হচ্ছে প্রায় অলমোস্ট 1 পেজ ধরে হচ্ছে আমি নোটের মধ্যে লিখছি। সো 1 ভাই, পেজ মানে বেসিক্যালি অনেক বেশি। সো তোমরা হচ্ছে ডেফিনিশনের নোটটা হচ্ছে পড়ে নিবা। এটা একবার সামারি করি, মানে আপনি যখন কথা বলতেছিলেন অনেকবার বাজছে, তো মানে ছোট করে সামারি করে ও নিন। আচ্ছা ওকে সমস্যা নেই। সো মানে এখানে আমাদের মানে প্রবলেম স্টেটমেন্টটা তো বুঝছো যে মানে ডি হচ্ছে একটা নাম্বার, যাতে ওটা 2 5 13 না হয়, আমাদের একটা সেট দেওয়া আছে। আমাদের প্রমাণ করা লাগবে যে এমন ওই সেটের মধ্যে এমন এ আর বি এক্সিস্ট করে যাতে এ বি মাইনাস 1 একটা স্কোয়ার না হয়। সো ওই আমরা ওই প্রবলেমটাকে একটা ডায়োফাইন ইকুয়েশন প্রবলেমে রিফ্রেজ করতে পারি। সো রিফ্রেজ করলে হচ্ছে জিনিসটা এমন হয় যে আমাদের 3টে ইকুয়েশন আছে, সো আমাদের দেখানো লাগবে যে এমন কোনো ডি নাই যাতে 3টে ইকুয়েশনে স্যাটিসফাইড হয়। সো আমরা কন্ট্রাডিকশন ধরে নিলাম যে এমন কোনো ডি আছে। তো যেহেতু এখানে আমাদের স্কোয়ার নিয়ে কাজ করা লাগবে, আমরা আমাদের 2 টু দি পাওয়ার n এর মড নিব। এখন আমরা হচ্ছে লাইক 4 আর 8 এর মড নিছি, কোনো কন্ট্রাডিকশন দেখাতে পারি নাই। তারপর আমরা 16 এর মড নিয়ে হচ্ছে একটা কন্ট্রাডিকশন দেখাতে পারবো। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে। আমরা হচ্ছে পাওয়ার 2 থাকলে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর মড নিব। পাওয়ার বেশি থাকলে তখন আমরা কি করব? লাইক আচ্ছা সো আমার কথা কি শোনা গেছে এতক্ষণ, লাইক গত 5 সেকেন্ড ধরে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা সো মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যখন আমাদের পাওয়ার বেশি থাকবে, like, what if, তখন ট্রিকটাও খুবই সিম্পল, যে আমাদের যদি এক্স টু দি পাওয়ার ডি নিয়ে কাজ করা লাগে,
মানে যদি আমাদের x টু দি পাওয়ার d নিয়ে কাজ করা লাগে তখন হচ্ছে আমরা we shall find a prime p such that d minus 1 sorry d divides p minus 1. সো এখন এরকম প্রাইম থাকলে সুবিধাটা কি? এরকম প্রাইম থাকলে সুবিধাটা হচ্ছে লাইক আমাদের যদি এরকম একটা প্রাইম থাকে তখন আমরা যদি x টু দি পাওয়ার d mod p মড লিখে ফেলছি ভুলে mod p মানে x টু দি পাওয়ার d mod p ক্যালকুলেট করি তাহলে হচ্ছে অনেকগুলো ভ্যালু পসিবল এন্ড এখানে হচ্ছে এটা প্রুফ করা যায় যে এখানে ভ্যালু পসিবল হচ্ছে এট মোস্ট p minus 1 by d টা। তো বেসিক্যালি এই সংখ্যাটা অ্যাকচুয়ালি অতটা বড় একটা সংখ্যা না, এই সংখ্যাটা এগুলো ততটা বড় হয় না। সো আমরা হচ্ছে সহজেই লাইক কম সংখ্যক কেস নিয়ে কাজ করতে পারবো। তো মানে আমি এই যে কথাটা বললাম ওই কথাটা কি বুঝা গেছে যে এটা আমরা কিভাবে কাজ করতেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওইটা নিয়ে একটা প্রবলেম সলভ করা। সো চলো একটা প্রবলেম সলভ করি। সো প্রবলেমটা যেটা বলতেছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 4 equals to 7. হ্যাঁ, তো এটার জন্য আমাদের আইডিয়া কি হতে পারে? এমন একটা পি বের করি যেন পি মাইনাস 1 3 আর 4 দ্বারা বিভাজ্য হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকম প্রাইম কি আছে? 13। হ্যাঁ, প্রিসাইজলি 13 হচ্ছে ওরকম একটা প্রাইম। মানে হচ্ছে আমাদের উই নিড, আমার লেখা অনেক বাজে হয়ে গেছে, সরি। উই নিড টু ফাইন্ড p such that 3 divides p minus 1 and 4 divides p minus 1 and p equals 13 is a good choice. So এখন আমরা যেটা করব আমরা 13 এর মড নিব। এখন মড 13 এ মানে x কিউব কি হতে পারে? লাইক x কিউব মড 13 এটার ভ্যালু কি হতে পারে? 1 8 আচ্ছা 0 হতে পারে, এটা বাদ দেওয়া ঠিক হয় না। 0 হতে পারে, 1 হতে পারে, 8 হতে পারে, তারপর -1 12 লিখি। হ্যাঁ, তারপর আর একটা বাকি আছে। -8 মনে হয়। হ্যাঁ, -8 যেটা হচ্ছে বেসিক্যালি 5। আবার আমরা যদি এখন তাহলে y টু দি পাওয়ার 4 mod 13 বের করি, ওটা কি পসিবল ভ্যালু আসতে পারে? 0 1 0 0 1 তারপর 3 3 মানে অন্যটা হচ্ছে 9। সো এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করলে জিনিসটা বুঝতে পারবে যে এটা বেসিক্যালি এটাই হয়। এখন আমাদের হচ্ছে লাইক রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডটা ছিল কত? 7। এখন এখানের মধ্যে কোনো কিছু যোগ করে কি অ্যাড করলে কি 7 আসা পসিবল? এটাকে আপনি সব ইন্টিজারের জন্য চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সব ইন্টিজারের জন্য। এন্ড সব ইন্টিজারের জন্য হচ্ছে লাইক x টু দি পাওয়ার 3 কে মড 13 নিলে এগুলোর বাইরে আর কোনো কিছু আসতে পারে না। সো এটা তোমরা খুব ইজিলি প্রুফ করতে পারবে যে কারণ মানে মড 13 এ লাইক একটা নরমালি ইন্টিজার হতে পারে কি লাইক 0 থেকে শুরু করে 12 পর্যন্ত, এন্ড সবগুলোকে তুমি কিউব করে দেখবা এন্ড ওই কিউব গুলো হচ্ছে এগুলোর মধ্যেই থাকবে। আবার সিমিলারলি এটাও হচ্ছে এই সবগুলোকে তুমি পাওয়ার 4 করে দেখবা, ওগুলা এই চারটার মধ্যে আসবে। এন্ড বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে এই সেটের যে কোনো একটা কিছু আর এই সেটের যে কোনো একটা কিছু অ্যাড করলে লাইক অ্যাড করলে
অ্যাড করলে 7 পাওয়া পসিবল না। সো তার মানে হচ্ছে আমরা একটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি। সো প্রুফটা কি বুঝে গেছে তোমাদের? ভাইয়া এটা বুঝি নাই যে কেন তুমি 3 আর 4 এর মানে p-1 ধরছো। ও ও আচ্ছা, এটা তো একটু আগে বললাম যে যখন হচ্ছে আমাদের x⁴ d নিয়ে কাজ করা লাগবে, তখন হচ্ছে আমরা এমন একটা প্রাইম বের করার চেষ্টা করব যাতে হচ্ছে d ডিভাইডস p-1 হয়। মানে এই টাইপের প্রাইম গুলোর জন্য আমাদের হচ্ছে মানে লাইক কেস সংখ্যা খুব একটা বেশি হয় না, তো ওই জন্য হচ্ছে আমরা সহজে কাজ করতে পারি। যেমন এখানে আমাদের পাওয়ার 3 এর জন্য আমাদের এই জাস্ট কয়টা 1 2 3 4 5টা আছে শুধুমাত্র, এন্ড পাওয়ার 4 এর জন্য শুধুমাত্র 4টা আছে। সো এগুলো অনেক ছোট সংখ্যা। সো ছোট সংখ্যা থাকলে কাজ করা ইজিয়ার। সো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে লাইক পাওয়ার d থাকলে আমরা হচ্ছে এমন প্রাইম পাওয়ার চেষ্টা করি যাতে d ডিভাইডস p-1 হয়। এন্ড ওই জন্য হচ্ছে পাওয়ার 3 আর 4 আছে, ওই জন্য আমরা এমন একটা প্রাইম পাওয়ার চেষ্টা করতেছি যাতে 3 ডিভাইডস p-1 আর 4 ডিভাইডস p-1 হয়। মানে এখন বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে। অলরাইট, সো এটা হচ্ছে এই প্রবলেমটার প্রুফ। তারপরে হচ্ছে আরেকটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম। সো ওই প্রবলেমটা হচ্ছে ওয়েট আমার আচ্ছা সমস্যা নেই। সো মানে নেক্সট যে প্রবলেমটা ওটা অ্যাকচুয়ালি আমি সলভ করবো না, ওটা হচ্ছে তোমরা আমাকে আইডিয়া দিবো, ওই আইডিয়া গুলা ইমপ্লিমেন্ট করা প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। কোন প্রবলেম? ভাইয়াকে শোনা যায়? ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। বড় হাতে এসএস লিখতে হবে। আচ্ছা, আমি বের হয়ে গেছিলাম কোন একটা কারণে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাই, শোনা যায়। ওকে, খুব চমৎকার সংবাদ। সো মানে এই প্রবলেমটা হচ্ছে এই যে প্রবলেম আমি এখানে লিখলাম যে x⁵ - y² = 4, এই প্রবলেমটা আমি সলভ করব না, এটা হচ্ছে তোমরা আইডিয়া দেবো, ওই আইডিয়া গুলো দিয়ে আমি সলভ করার চেষ্টা করব। মানে বেসিক্যালি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এটা সলভ করার চেষ্টা করবো এখন। আগের প্রবলেমটার মতো করে ভাবলে মড 11 নিয়ে ট্রাই করা লাগে। ওকে, আমরা হচ্ছে মড 11 নিয়ে ট্রাই করব। সো মড 11 নিয়ে ট্রাই করলে x⁵ কি কি হইতে পারে? হ্যাঁ, স্কোয়ার থাকলে না প্রাইমের মোড নেওয়া ব্যাড আইডিয়া। আচ্ছা, এসব ইনটিউশন কোত্থেকে আসে? মড 11 কেন নিচ্ছি আমরা? হ্যাঁ, বাট হচ্ছে এখানে আমাদের চিন্তা করা লাগবে যে আচ্ছা আচ্ছা ওই ইনটিউশনটা আমি এক্সপ্লেন করতেছি।
সো শুনতে পাচ্ছি না। এখন কি মানে আচ্ছা ভিডিও তো ল্যাগ আসতে দেখতেছি আমি। ভাইয়া মনে হয় মিউট হয়ে গেছে। ভাইয়া আমি কি মিউট? এক্স টু দি পাওয়ার হ্যালো 5 হ্যালো শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ All right. ডিসকর্ডে নিবেন, হ্যাঁ তো বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা মানে আজকে আর বেশিক্ষণ বাকিও নাই, তো সমস্যা নেই। প্রবলেমস আচ্ছা গুলো একজন সব প্রশ্ন নোটে করছে আছে যে না? কেন মড 11 নিলাম। হ্যাঁ প্রবলেম গুলো সব নোটে আছে। সো মড 11 নেওয়ার স্ট্র্যাটেজি ছিল যে আমরা চাইছিলাম যে যদি পাওয়ার ডি থাকে তখন হচ্ছে এমন একটা প্রাইম নিউ যদি ডি ডিভাইডস পি মাইনাস 1 হয়। মানে এখানে আমাদের পাওয়ার আছে 5, ওই জন্য হচ্ছে আমরা চাই যাতে হচ্ছে 5 ডিভাইডস পি মাইনাস 1 হয় এন্ড এরকম একটা প্রাইম হচ্ছে 11, ওই জন্য মড 11 নিব। আমার কথা কি শোনা গেছে? হ্যাঁ ওকে সো এখন মড 11 নিলে হচ্ছে এটা অনেক বড় একটা সুবিধা হয়। সো এটা এই x টু দি পাওয়ার 5 হইতে পারে হচ্ছে 0 1 আর মাইনাস 0 প্লাস মাইনাস এন্ড সো y স্কয়ার হচ্ছে বেসিক্যালি x টু দি পাওয়ার 5 মাইনাস 4 হ্যালো আচ্ছা যাই হোক সো এখন হ্যাঁ ওই যে x টু দি পাওয়ার 5 হতে পারে হচ্ছে 0 1 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 4 কি হতে পারে মড 11? -4 -5 হ্যাঁ ওটা বেসিক্যালি হচ্ছে 6 7 8। বাট আমরা যদি দেখি যে যে কোয়াড্রেটিক রেসিডিউ মড 11 এর যদি আমরা চেক করি, ওই সেটটা আছে হচ্ছে ওই সেটটা কি আছে অ্যাকচুয়ালি 0 1 4 9 5 3। সো এগুলোর একটাও এখানে মিল নাই, সো তার মানে হচ্ছে এরকম কোনো কিছু পসিবল না। এই প্রুফটা কি বুঝছো তোমরা? আচ্ছা আমি হচ্ছে আমার প্ল্যান ছিল আরো একটা প্রবলেম দেখাবো, কিন্তু হচ্ছে মনে হচ্ছে ওটা একটা খুব একটা ভালো আইডিয়া হবে না এই বৃষ্টির দিনে। সো আমি এখানে আপাতত মিটিংটা এন্ড করে দিচ্ছি, আর তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম আছে ওই নোটের মধ্যে। ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে না? ওয়েল ক্লাসরুমে এখনো দিই নাই, বাট হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি। জি